সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশকে নিয়ে রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা। হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থারা একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের উপর হেফাজত শিবির এবং হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিনে যোগাযোগ রেখেছে হেফাজত ইসলামের এমন অংশীদারদের বোঝানো যে ডক্টর ইউনূস একজন সুৎখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই তিনি ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আত্মগোপনে রয়েছে। তবে সে আত্মগোপনে থেকে বাংলাদেশে একটার পর একটা কূটকৌশল খাটিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বিচার বিভাগ দিয়ে কূপ করার চেষ্টা করা হয়েছিল, ছাত্র জনতা সেটি রুখে দিয়েছে। তারপর কূপ করার চেষ্টা করা হয়েছে আনসারদের দিয়ে, সেটিও নস্যাৎ করা হয়েছে। থেমে নেই ভারতীয় গোয়েন্দা সংস্থারা। তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়ের একটার পর একটা পরিকল্পনা করছে যাতে ডক্টর ইউনূসের সরকারকে তারা অস্থিতিশীল করে তুলতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারে। দর্শক, এ বিষয়ে মিরর এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে। বিস্তারিত আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গে থাকুন। এবারে জানাবো, সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের নির্দেশে এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে মন্ত্রণালয় সরে আসে। জানাবো, জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছে হাইকোর্ট। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন মহামান্য হাইকোর্ট। এদিকে 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া। বাংলাদেশের 6 ছাত্রনেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুরুল হক নূর, নুসরাত তাবাসসুম সহ 6 জনের উপর ভারতীয় নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। জানিয়ে দেব, 1 মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীকে জানানো হবে, উপদেষ্টা নাহিদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বোমাতেই 6 পণবন্দির মৃত্যু হয়েছে দাবি হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলার কারণে গাজায় 6 পণবন্দি মারা গেছে। ইসরায়েল গাজা থেকে তাদের লাশ উদ্ধার করে দাবি করেছে যে হামাস তাদের হত্যা করেছে। হামাস নেতা ইজ্জাত আল শির্ক রোববার এক বিবৃতিতে বলেন, যারা প্রতিদিন আমেরিকান অস্ত্র আমাদের লোকজনকে হত্যা করছে তারা হলো ইসরায়েলি উপনিবেশকারী। গাজায় পাওয়া পণবন্দীদের আমরা হত্যা করিনি, তারা নিহত হয়েছে জয়নবাদীদের বিরামহীন বোমা হামলায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে জার্মান ভিত্তিক মিরর এশিয়ার প্রতিবেদন। হাসিনোত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক বনভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনূস সরকারের উপর হেফাজতে শিবির হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে রয়ের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনূস সুৎখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলা মিশন এ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি দ্য মিরর এশিয়া উল্লেখ করেছে। ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদেরকে কোনো দল পুনর্গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মতো হিজবুত তাহরির এবং শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটি অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে রয়ের মাধ্যমে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি এবং ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হল রয়ের আরেকটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পত্রিকাটির মতে, বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলেছে। ঢাকার নতুন সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করবার জন্য কূটনৈতিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, তারা জামায়াতে ইসলামীর সাথেও আলোচনার দরজা এখনই খুলতে চায় না, তবে জানালা খুলতে চায়। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি আসামে একটি থিঙ্ক ট্যাঙ্ক এবং 20 দিন ধরে গবেষণা করছে। 3টি সংস্থা রিপোর্টে বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বিশ্লেষকদের ধারণা, তারা পোষণ করলেও তাদের মধ্যে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছে। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছে। সেই চিন্তা থেকে বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণঅভ্যুত্থানের নেতা একটি আদর্শিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন তারা, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025 ও খুব কঠিন হয়ে যাবে। মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায়। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানিক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়ের প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। নিয়মিত যোগব্যায়ামও করছেন শেখ হাসিনা। হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছে, হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন। দিল্লিভিত্তিক একজন সাংবাদিক গবেষক দ্য মিরর এশিয়াকে বলেন, হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার। তিনি 81 এবং 96-তে কামব্যাক করেছেন। 2004 সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি 2009 সালে অপ্রতিরোধ্যভাবে ফিরে এসেছেন। তার ধারণা, হাসিনা ফিরতে পারবেন আবার। হয়তো দিল্লি থেকে তিনি দল পরিচালনা করবেন, তবে সেখানে সংকট হবে গণঅভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস এবং সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে। প্রতিবেদনে বলা হয়, ভারত ছাত্রদের বেশি সময় দিতে চায় না। দিল্লি মনে করছে বিএনপির আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে। বিএনপির সামনে নানা সংকট সামনে চলে এলে, বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলি নির্দেশ দেয়, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায়, কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। মিরর এশিয়ার ভাষ্যমতে, পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ছিল না। তারা সিআইয়ের কৌশলের কাছে হেরে যায় 5 আগস্ট। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাবার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে শেখ হাসিনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে, ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টা একটা হস্তক্ষেপ করে থাকে। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় 15 আগস্ট। সেটিও ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে নেওয়া। তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া। মিরর এশিয়া হাসিনা এবং ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে বলে উল্লেখ করা হয়েছে। এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন 2 সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়
এক কর্মকর্তা, 2 জন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক এবং সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে মিরর এশিয়া। মিরর এশিয়ার সাথে আসাম থেকে একজন বাংলাদেশের এক্সপার্ট কথা বলেছেন। তিনি বলেছেন, হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেবার যে কথা বলেছিলেন, সেই স্বপ্ন একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। বিএনপিও এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না। নতুন রাজনৈতিক দল হিসেবে অনেক বেশি তারুণ্য নির্ভর। তারা কূটনৈতিকের চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলেন। এমনকি তাদের কিছু সিদ্ধান্ত 7 সিস্টার্সের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে সৌদির একটি ব্যক্তির মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেবার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের নির্দেশে এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয়। সূত্র জানায়, 2019 সালে টেন্ডারের মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় নতুন করে টেন্ডার করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। মেয়াদ শেষে ডিপিএম পদ্ধতিতে বিদ্যমান অপারেটরদের কাজ চালিয়ে যাবার জন্য নিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ। সেবা যাতে বন্ধ না হয় সেজন্য এটি করা হয়। অপারেটর হ্যান্ডলিংয়ের দর বাড়ার জন্য বিভিন্ন সময় আবেদন করলেও সেই আবেদন বিবেচনা করেনি বন্দর। 2019 সালে এনসিটির জন্য আবার দরপত্র আহ্বান করলে একাধিক প্রতিষ্ঠান এই টেন্ডারে অংশ নেয়। হঠাৎ করেই মন্ত্রণালয় থেকে এনসিটির এই টেন্ডার বাতিল করে দেওয়া হয়। এটি বিদেশিদের হাতে তুলে দেবার প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। এজন্য গঠন করা হয় ক্যাবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি। চট্টগ্রামের ব্যবসায়ী মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানায়, মূলত সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের দৃষ্টি পড়ে চট্টগ্রাম বন্দরের ওপর। চট্টগ্রাম মন্ত্রণালয় ও বন্দরের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তারা রাজি না থাকা সত্ত্বেও তাদের বাধ্য করা হয় টেন্ডার বাতিলের। বিদেশি কোম্পানির হাতে কিভাবে এনসিটি তুলে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকার পতনের কয়েক সপ্তাহ আগে এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয় বলে বন্দর সূত্র জানায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এজন্য মন্ত্রণালয় একটি কমিটিও গঠন করেছিল। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথরিটি বিষয়টি দেখছে। তবে সরকার পতনের পর এ বিষয়ে পরবর্তী আর কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি আমাদের জানানো হয়নি। বিদ্যমান টার্মিনাল অপারেটর সাইপ পাওয়ারটেক এই টার্মিনালে অপারেশন কার্যক্রম পরিচালনা করছে। জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছেন হাইকোর্ট। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালককে 30 দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ গত রবিবার এ আদেশ দিয়েছেন। রুলে ওই আইনের মাধ্যমে ইতিমধ্যে তারা যেসব সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা পুনরুদ্ধার কেন করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জনস্বার্থে 25 অগাস্ট এ রিট দায়ের করেন। 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া। ইন্ডিয়া টুডে। বাংলাদেশের 6 ছাত্রনেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুরুল হক নূর, নুসরাত তাবাসসুম সহ 6 জনের উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। রোববার সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানায়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনের দাবি, বাংলাদেশি মিডিয়ায় বলা হয়েছে ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা হয়েছে। বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত 6 বাংলাদেশি ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে 6 ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে দ্য মিরর এশিয়া। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 6 ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি।